মাথা নোয়ানো রাইকার। প্রথম দিনের ঘটনার জন্য খুবই লজ্জিত সে। এতটা বাড়াবাড়ি করার প্রয়োজন ছিল না। শান্ত মাথায় জিজ্ঞেস করার দরকার ছিল। কিছু না জেনে শুনে এইরকম জঘন্যতম আচরণ করাটা ভদ্রতার কাতারে পড়ে না। সেদিন রাহিম বারবার নিজেকে নির্দোষ দাবি করছিল এবং সে নির্দোষী, কিন্তু রাইকা পাত্তা দেয়নি। তার মস্তিষ্ক যেটা খেলেছে সেটাই বলেছে। সে তার ভুল বুঝতে পেরে অনুতপ্ত সুরে বলল, সেদিন যা কিছু করেছি বা বলেছি, আমি খুবই দুঃখিত আর লজ্জিত সেসবের জন্য। আপনাকে সুযোগ দেওয়া উচিত ছিল সেদিন, কিন্তু আমি বোকার মতো শুধু নিজের কথাকেই গুরুত্ব দিয়েছি। আসলে আজকাল এমন অহরহ ঘটনা ঘটে পথে ঘাটে। একা চলতে গিয়ে আমিও এর শিকার হয়েছি দু একবার। সেই অভিজ্ঞতা থেকেই আসলে এমনটা করেছি। আমি আন্তরিকভাবে দুঃখিত। একটা লম্বা শ্বাস ফেলে রাহিম নরম কণ্ঠে বলল, রাইকা, আমি দুঃখিত। আসলে আমি আপনার ভাবনার কথাগুলো প্রকাশ করেছি মাত্র। আমার উদ্দেশ্য কিন্তু আপনাকে লজ্জিত করা নয়। বিলিভ মি রাইকা, হ্যাঁ, আপনার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমারও সন্দেহ হতো। ভালো মন্দ চারটে কথা আমিও শুনিয়ে দিতাম। যাই হোক, নিজের নিরাপত্তা আগে। একটা ব্যাপার দারুণ লেগেছে, সেটা হলো আপনার সাহস প্রচুর। বিপদ থেকে নিজেকে রক্ষা করার মতো ক্ষমতা আছে। খুবই স্ট্রং আপনি। অবশ্য স্ট্রং না হলে কি কেউ একা চলাফেরা করার দুঃসাহস দেখায়? ভবিষ্যতে ডাক্তার হয়ে ছুরি কাছে চালাতে চালাতে সাহস দ্বিগুণ হবে। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে হাসল একটু। মুখে একটু শব্দ নেই তার। রাহিম একবার মুখটার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বলল, আপনার কাছে আমি কিছু পাই, সেটা কবে দিবেন? একটু সময় নিয়ে মনে করার চেষ্টা করলো কবে সে রাহিমের কাছ থেকে কিছু নিয়েছে, কিন্তু মনে পড়ছে না। মাথায় এত প্রেশার না দিয়ে বলল, আমার জানা মতে আমি আপনার কাছ থেকে কিছু নেইনি। আপনি নেননি, তবে আমি দিয়েছি। সেটা কি বলুন তো? চর। আমি আপনাকে একটা চর দিয়েছি। আপনি এখন আমার চর আমাকে ফেরত দেবেন। খিলখিলিয়ে হেসে উঠল রাইকা। রাহিম মনোযোগ দিয়ে তার হাসি মাখা মুখখানে দেখছে। সোফা সেরে উঠে দাঁড়িয়ে রাইকা বলল, এটা তোলা থাকুক, সময় হলে শোধে আসলে ফেরত দিব। আপাতত আমি যাই। চট করে পায়ের ওপর থেকে পা নামিয়ে রাহিম বলে, এখনই বেরোচ্ছেন? হ্যাঁ, মা হয়তো রওনা দিয়ে দিয়েছে। আপনি এখন ঠিক কোথায় যাবেন? নানু বাসায় যাব। সেটা কোথায়? টঙ্গী। এখান থেকে কাছে আছে। আপনার নারদের গ্রামের বাড়ি কোথায়? ওনারা ওখানকার স্থায়ী বাসিন্দা। তাই? আপনি বরং বিকালে যান, আমি নামিয়ে দিয়ে আসবো। কাচামাচো করছে রাইকা। দুহাত কসলাতে কসলাতে বলল, আপনার অসুবিধা হবে না? আমার কোনো অসুবিধা নেই, এখন আমার প্রচুর সময়। তাহলে বিকেলে যাচ্ছি। হুম, তবে আমার মনের মধ্যে একটা প্রশ্ন অনেকক্ষণ যাবত ঢুকে দিচ্ছে। আপনি গ্রাম থেকে যেটা বলে আমার সঙ্গে এসছেন, সেটা করছেন না তো? মাথায় হাত পড়ল রাইকার। দ্বিমুখী হয়ে জিভে কামড় বসালো। রাহিম কিছু আন্দাজ করে বলল, আসলে বান্ধবী অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি আপনার অন্য কোনো চক্কর চলছে? রাহিমের মুখোমুখি ঘুরে শব্দ করে বোঝা হেসে সোফায় বসে পড়ল। কোনো চক্কর চলছে না তো, মাকে সঙ্গে নিয়ে যাবো এই জন্যই আর কি। আপনার মায়ের তো আর বান্ধবী না, আপনার আরো আগে যাওয়া উচিত ছিল। সমস্যা নেই, আমি ওর সাথে কথা বলেছি, এখন সুস্থ আছে। বাহ, রাতারাতি সুস্থ হয়ে গেল আপনার বান্ধবী, দারুণ ব্যাপার কিন্তু। হ্যাঁ, ওই আর কি। বাঁকা হাসল রাহিম। কিছু একটা গোলমেলে ঠেকছে তার। ফোনের স্ক্রিনে নজর রেখে অন্য হাতে কান চুলকে বলল, ভ্রমণ করতে পছন্দ করেন আপনি? রাইকা ছোট্ট করে উত্তর দিল। হ্যাঁ। আমার সঙ্গে যাবেন? চোখ দুটো অস্বাভাবিক বড় করে রাইকা বলে, সরি। আমাদের সঙ্গে যাবেন, সঙ্গে মাও থাকবে। হাফ ছেড়ে বাঁচল সে। ছোট্ট শ্বাস ছেড়ে বলে, কোথায় যাবেন? আপনার পছন্দের একটি জায়গা। ঠিক আছে, সম্ভব হলে আপনাকে জানাবো। বাসায় বাবা মাকে বোঝাতে হবে তো। তাদের কি বোঝাবেন? ইফতির সঙ্গে ট্যুরে যাব। সরু চোখে রাইকার দিকে তাকিয়ে রাহিম বলে, তাদের মিথ্যা বলা ঠিক হবে? জানি ঠিক হবে না, তবে কিছু সময় অশান্ত হৃদয়ের প্রশান্তি বয়ে আনতে মিথ্যে বলতে হয়। রাইকা চলে গেল রেখা বেগমের রুমের দিকে। রাহিম অদ্ভুত হাসি ফুটিয়ে তুলল ঠোঁটের কোণে।
কিছু আন্দাজ করতে পারছে সে, যদিও তার আন্দাজ কতটা সঠিক সে ব্যাপারে জানে না সে। রাহিম নিজেও রুমে এলো। প্রিয় লেখকের একটা বই হাতে নিয়ে ধপ করে বিছানায় পড়ল। মনটা যখন ফুরফুরে থাকে তখনই সে তার অতি প্রিয় লেখকের বই পড়ে। এটা তার অভ্যাস। বইয়ের পাতা উল্টে পাল্টে দেখছে, মনে মনে রাইকার কথাগুলো পরিষ্কার মানে বোঝার চেষ্টা করছে। রাইকা যা করে যা বলে তাতেই যেন একরাশ মুগ্ধতা ছেয়ে থাকে। তার কথা বলার ভঙ্গি, তার চোখের মায়াবী চাহনি, অসাধারণ কণ্ঠস্বর, ঠোঁট নাড়ানো সব কিছুই রাহিমকে অস্থির করে তোলে। নিজের এমন পরিবর্তন আগে অনুভব করেনি সে। বাহিনী এসে তার জীবনটা এলোমেলো করে তুলছে। সে চাইলেও পারছে না ভয়ঙ্কর মানুষটাকে এড়িয়ে চলতে। ঘড়িতে সময় যখন 2:10, বুকের ওপর বইটা আলগোছে রেখে বেঘুরে ঘুমোচ্ছে রাহিম। এটা নতুন কিছু নয়। বই পড়তে গেলে রাজ্যের সমস্ত ঘুম তার চোখে এসে বাসা বাঁধে। ওপাশের রুমে রাইকাও ঘুমিয়ে পড়েছিল। মায়ের কল পেয়ে হুড়মুড়িয়ে উঠে পড়ে। ফ্রেশ হয়ে রুমের বাইরে পা রাখতেই সকালের কথা মনে পড়ল। এখনও চারপাশ ঘিরে বিরাজ করছে নিস্তব্ধতা। দুটো রুম পাশাপাশি। এবার আর রাইকা ভয় পেল না। রাহিমের রুমের দরজা ভেরানো ছিল। দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই উকি দিল। বিছানায় রাহিমকে এভাবে দেখতে পেয়ে মুচকি হাসল। ডাকবে কি ডাকবে না ভাবছে। ওদিকে তার মাও তাগাদা দিচ্ছে নানু বাসায় যাওয়ার জন্য। এখন না ডাকলে বড্ড দেরি হয়ে যাবে। দরজা পুরোপুরি খুলে ভেতরে প্রবেশ করল। এই প্রথম রাহিমের রুমের ভেতর এসেছে সে। চারিপাশে আলতো নজর বলছে। একজন ছেলে মানুষের রুম কি কখনো এতটা পরিপাটি হতে পারে? ছেলে মানুষ অগোছালো হবে, এটাই বাস্তব। ছেলে মানুষ এবং গোছগাছ দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। গোছানো জিনিস কিভাবে এলোমেলো করা যায় সেটা বেশ ভালো করেই জানে তারা। তবে কিছু গুছিয়ে রাখার বালাই নেই তাদের মধ্যে। রাহিমের গোছানো রুমটা দেখে অবাক হচ্ছে রাইকা। তার নিজের রুমটাও তো এর কাছে বেমানান। আলতো হাতে এক এক করে সব কিছু ছুঁয়ে দিয়েছে রাইকা। হুমায়ুন আহমেদের অসংখ্য বই সযত্নে আগলে রেখেছে। বইগুলোতে এক ফোঁটাও ধুলো জমতে দেয়নি। দেখে বোঝা যাচ্ছে লেখক এবং বইকে সে কতটা ভালোবাসে। ভালো করে খেয়াল করে দেখলেও 2-4টে নতুন লেখিকার উপন্যাস রয়েছে। সেগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছে। চকচকে দেখতে লাগছে, হয়তো এখনও পড়েনি। গল্প পড়ুয়া মানুষ রাইকার ভীষণ পছন্দ, কেননা সে নিজেও মস্ত বড় গল্প পোকা। টিফিনের টাকা জমিয়ে কিনেছে অসংখ্য বই। তবে তার নির্দিষ্ট কোনো লেখক কিংবা লেখিকা নেই। তার ইচ্ছে সাধ্যমতো সব বই কিনবে। ছোট থেকে বড় সব ধরনের লেখক লেখিকার বই সংগ্রহ করবে। সেগুলো সময় নিয়ে পড়বে এবং অতি যত্নে নিজের কাছে রাখবে। ছোট্ট একটা ঘর বানাবে। সেখানে থাকবে বিভিন্ন গল্পের বই। আর সেই ঘরটার নাম হবে শখের বই ঘর। তবেই তার বিশাল ইচ্ছে পূরণ হবে। এখানে থাকা বেশ কিছু বই রাইকার পড়া হয়নি। অবশ্য গল্পের বই পড়ার মতো তার সময় নেই। তবুও চেষ্টা করে যখন একটুখানি সময় পায় তখনই বই নিয়ে বসে। একটা উপন্যাস শেষ করতে তার বছর ছাড়িয়ে যায়। আনমনে দেখিয়ে যাচ্ছিল বইগুলো। হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পেল। চট করে পেছনে ফিরে রাহিমের হাসি মাখা মুখটা দেখে ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, ওহ, আপনি? রাহিম এপাশ ওপাশ পর্যবেক্ষণ করে বলল, আপনি অন্য কাউকে আশা করছিলেন? না না, এখানে আর কে আছে আপনি ছাড়া? তুমি বাদে অনেক কিছু আছে, তার অদৃশ্য। রাইকা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, কি আছে এখানে? রাহিম বাঁকা হেসে প্রসঙ্গ পাল্টে বলে, বই পড়তে পছন্দ করেন আপনি? রাইকা উপর-নিচ মাথা নাড়ল। রাহিম আবারও বলল, পরামতে সময় পান? এবার রাইকা উত্তর দিল, সময় পাই না, একটুখানি সময় বের করে নি। গুড গুড, চাইলে এখান থেকে পছন্দের মতো বই নিতে পারেন। আসলেই নিব? রাহিম কাঁধে তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, নিতে তো বললাম। ঠিক আছে, পড়া শেষ হলে ফেরত দিয়ে দিব। রাহিম ওয়াশরুমের দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে বুকের উপর হাত দুটো ভাঁজ করে বলল, ম্যাডাম, সবকিছু ফেরত দিতে নেই। জীবনে কিছু জিনিস নিজের কাছে আগলে রাখতে হয়। এভাবে সবকিছু ফেরত দিলে সারা জীবন সিঙ্গেলে থাকতে হবে। কথাটুকু বলেই ওয়াশরুমে ঢুকে গেল রাহিম। ভেতর থেকে বলল, ম্যাডাম, গিয়ে তৈরি হয়ে নিন, আপনাদের সময় কম। বুঝেছি, আমরা বেরোবো এক্ষুনি। রাইকা নিজের পছন্দ মতো বইগুলো নিয়ে রুম থেকে বের হলো। তার মাথায় ঘুরপাক খাচ্ছে রাহিমের বলা কথাগুলো।
মনের মধ্যে কখন যে রাহিমের প্রতি ভালো লাগা সৃষ্টি হয়েছে তা নিজেও জানে না সে। অসহ্যকর মানুষটা ক্রমশই নিজের অজান্তে প্রিয় হয়ে উঠেছে। মিষ্টি কালার সিল্ক টপস 2 পিস পরেছে রাইকা, সঙ্গে ম্যাচিং হিজাব, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, হাতে সোনালি রঙের হাত ঘড়ি, 2 হাতে মেহেদির রং এখনও শুকায়নি। এক নজর আয়নায় নিজেকে দেখে নিল সব কিছু ঠিকঠাক আছে কিনা। বিছানাপত্র গুছিয়ে রেখেছিল আগেই। সাইড ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ছোট্ট কাপড়ের ব্যাগটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে বসে অপেক্ষার প্রহর গুনছে রাইকা। রাহিম এখনও রুম থেকে বের হয়নি। যেখানে একটা মেয়ে তৈরি হয়ে গিয়েছে সেখানে একটা ছেলে কি করে এত সময় লাগাতে পারে। ভাবতে ভাবতে রাহিম হুড়মুড়িয়ে বেরিয়ে এলো। রাইকাকে দেখে হেসে বলল, লেডিস ফার্স্ট। আপনি একটু বেশি ফার্স্ট ম্যাডাম। রাইকা চোখ তুলে রাহিবের দিকে তাকালো। চোখাচোখি হলো দুজনের। মেয়েটা যা পরে তাদের অসাধারণ লাগে। কখনো মনে হয় না এই রঙে তাকে মন্দ লাগছে, সেই রঙে তাকে মন্দ লাগছে। জগতের সব রং তার জন্যই সৃষ্টি হয়েছে যেন। একটা মেয়ের দিকেই বারবার রাহিমের চোখ আটকে যায়। সরল মনটা বলে সারা জীবন তাকে চোখের সামনে বসিয়ে রাখতে, তবে সম্ভব নয়। ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে দেখছে দুজন দুজনকে। তাদের দুজনেরই যে ঘোর লেগেছে। মেরুন রঙের সুন্দর একটা শার্ট পরেছে রাহিম। শার্টটা একরঙা। রাইকা বুঝলো তার একরঙা শার্ট ভীষণ পছন্দের, কেননা সে সব সময় এমন শার্টই পরে, শুধু রঙটা ভিন্ন থাকে। কালো প্যান্ট, হাতে কালো ফিতার হাত ঘড়ি, ছোট ছোট চুলগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছে। বেশ লাগছে তাকে। সময় অতিবাহিত হলেও তাদের ধ্যান কাটছে না। হঠাৎ রাইকার ফোন বেজে উঠতেই কেঁপে উঠল রাইকা। নড়ে চড়ে উঠল রাহিম। চোখ সরিয়ে নিল। রাইকা মুখে বিরক্তি নিয়ে কল রিসিভ করল। ওপাশ থেকে রাইকার মা ঝাঁঝালো কণ্ঠে বললেন, কি সমস্যা তোর? এখনো আসছিস না কেন? তোর বাবা তোকে বলেনি দ্রুত আসতে? আমি সেই কখন বলেছি বেরোতে, এখনো তো দেখা নেই। খুব বড় শিয়ানা হয়েছিস। নিজের রাগকে সামলে রাইকা বলল, আমি এখনই আসছি মা। কিছু না বলে খপ করে কল কেটে দিল রাইকার মা। মনটা খারাপ হলো তার। অন্যদিন গায়ে হাত তুললেও তেমন কিছু যায় আসে না তার, তবে আজ এতটুকুতেই অভিমান হলো তার। রাহিম টের পেয়ে বলল, মায়েদের কথা মুখ ভার করতে নেই, তারা ভালোর জন্যই বলেন। তিনি হয়তো দুশ্চিন্তায় আছেন, তাই আপনাকে এভাবে বলেছেন। মাথা নিচু তার। ছোট করে রাহিমের কথায় সায় দিল। সোফা সেরে উঠল। নিঃশব্দে হাঁটতে লাগলো। রাহিম তার ঠিক পেছনেই হাঁটছে। সদর দরজা খুলে বাইরে এলো। রাহিম ভালো মতো তালাবদ্ধ করল। লিফটের সামনে দাঁড়িয়ে রইল দুজন। নিচে এসে রাইকাকে দাঁড়াতে বলে গ্যারেজে ঢুকলো রাহিম। মিনিট 2 পরে কালো রঙের চকচকে ঝকঝকে একটা বাইকের উপর চেপে এলো। এদিকে একজোড়া চোখ রসগোল্লার মতো করে চেয়ে দেখছে। ক্ষণে ক্ষণে মানুষটার উপর আটকে যাচ্ছে সে। কি হচ্ছে বুঝতে পারছে না নিজেও। রাইকার দৃষ্টি স্থির, নড়াচড়া করছে না সে। রাহিম তার চোখের সামনে দিয়ে দাঁড়িয়ে তুড়ি বাজিয়ে বলল, হ্যালো ম্যাডাম। চমকে উঠল রাইকা। রাহিম কণ্ঠে তাড়া নিয়ে বলল, চলুন চলুন। নিশ্চুপ রাইকা। বাইকের কাছে গিয়ে রাহিম বলল, ব্যাগ নিয়ে বুঝতে অসুবিধা হবে না তো? পারবেন সামলাতে? পারবো। রাহিম চড়ে বসল। রাইকার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল। ধীরে ধীরে নিজ জায়গায় আয়েশ করে বসল রাইকা। কাপড়ের ব্যাগটা কোথায় রাখবে ভেবে না পেয়ে বলল, ব্যাগটা মাঝখানে রাখবো? রাহিম সোজা বলল, আপনার যেখানে সুবিধা হয় সেখানে রাখুন। দরকার হলে আমার মাথার উপরেও রাখতে পারেন, তাতে আমি কিচ্ছু মনে করব না। খিলখিল করে হেসে উঠল রাইকা। লুকিং গ্লাসে তা মনোযোগ সহকারে দেখছে রাহিম। সেও মুচকি হাসছে। ব্যাগটা দুজনের ঠিক মাঝ বরাবর রাখলো। এবার হুটহাট ব্রেক কষলেও রাহিমের গায়ের সাথে লাগবে না রাইকার গা। রাহিম হেলমেট পরে নিল। রাইকাকেও হেলমেট পরতে বলায় সে জানায় তার অস্বস্তি লাগে। এভাবেই ঠিক আছে সে। রাহিমও আর জোরাজুরি করল না। পেছন থেকে রাইকা বলল, আচ্ছা, এটা কি আপনারই বাইক? রাহিমের তেরা উত্তর দেওয়ার স্বভাব। সে বলল, না, এটা আমার শ্বশুরের বাইক, যৌতুক নিয়েছে। রাহিমের দু কাঁধে রাইকার হাত। সে কাঁধে চাপ দিয়ে বলল, আপনি অনেক তেড়া আছেন। রাহিম কিছু না ভেবেই বলে বসে, সোজা করার দায়িত্ব নেবেন?
ধূপ করে উঠল বুকের মধ্যখানে। নজর নিচের দিকে রেখে প্রসঙ্গ পাল্টে বলল, তাড়াতাড়ি চলুন, দেরি হয়ে যাচ্ছে। আমি অপেক্ষা করব। বলেই চলতে শুরু করলো। রাইকা বসতে বেগ পেতে হলো না, সে বসতে পেরেছে। দুজনই চুপ, কারো মুখে একটু শব্দ নেই। বাইকটা দাঁড় করালো বিশাল এক রেস্টুরেন্টের সামনে। হেলমেট খুলতে খুলতে রাহিম বলল, ম্যাডাম নামুন। এখানে কেন নামবো? খেতে পেয়েছে, দুপুরে কিছু খাওয়া হয়নি। আমার দেরি হচ্ছে, খেতে হবে না, চলুন। পথে ঘাটে প্রচুর যানজট থাকে, সেটা মাকে বলে দিবেন। আপনাকে যেটা বলেছি সেটা করুন প্লিজ। আপনাকে যেটা বলেছে সেটা করুন প্লিজ। রাইকাকে নকল করলো রাহিম। রেগে মেগে নেমে দাঁড়ালো সে। রাহিম নেমে ব্যাগটা বাইকে ঝুলিয়ে রেখে দিল। এই এরিয়ার সিকিউরিটি ভালো আছে, কোনো সমস্যা হবে না। দুজন ভেতরে এসে মুখোমুখি বসলো। মেনু কার্ড রাইকার দিকে এগিয়ে দিয়ে বলল, কি খাবেন? রাইকা দাঁতের দাঁত চেপে বলল, মন চাইছে কারো মাথা খেতে। সেটা বাইরে থাকাকালীন বলতেন, অযথা কষ্ট করে ভেতরে এলাম। চোখ পাকিয়ে আছে রাইকা। ভয় পাওয়ার ভঙ্গি করে রাহিম বলল, আচ্ছা আচ্ছা, আমি সরি, কিছু খাই আগে, খুব খিদে পেয়েছে আমার। পেটে হাত বুলিয়ে বলছিল রাহিম। তার এমন ভঙ্গিতে সশব্দে হেসে ফেলল রাইকা। দুটো কাচি অর্ডার দিল। তারা জানায় একটু সময় লাগবে। রাহিম গলা খাকারি দিয়ে বলল, আপনাকে হিসেবে অনেক সুন্দর লাগে। অবশ্য প্রথম দিন আপনার খোলা চুল দেখে চরম ভালো লাগা কাজ করেছিল, তবে এখন মনে হচ্ছে এইভাবে আপনাকে বেশি সুন্দর লাগছে। রাইকা ঠোঁটের কোণে এক বিন্দু হাসি টেনে বলে, স্থায়ীভাবে কিছুই করি না আমি, কিছুটা পাগল বলতে পারেন। যখন যেভাবে ইচ্ছে বেরিয়ে পড়ি। হিজাব কখনো মাথায় পেঁচানো থাকে, তো আবার কখনো গলায়। এটা ঠিক না, বাইরে বের হলে একটু গুছিয়ে বের হওয়া উচিত। আশা করি বুঝতে পেরেছেন কি বলেছে। আপনি একজন মানুষের সামনে এলোমেলো হতে পারবেন, তিনি আপনার স্বামী। জি। ফোন বেজে উঠল রাহিমের। চটপট ফোনটা বের করে স্ক্রিনে দেখলো অচেনা নাম্বার। দেরি না করে রিসিভ করে কানে ধরল। কণ্ঠে ভদ্রতা বজায় বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে মিনমিন করে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আমি মাহি। মাহি নামটা শুনে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠল। রাগান্বিত কণ্ঠে বলল, কি চাই আপনার? কেন কল করেছেন আমাকে? আর আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন? আমি কি চাই তা আপনি ভালো করে জানেন। কেন পালিয়ে গেলেন? একটা মেয়েকে ভয় পেয়ে এভাবে পালিয়ে গেলেন? লজ্জা করে না আপনার? নাকি কোনো সমস্যা আছে? আসলে পুরুষ তো আপনি। মাহির শেষ কথাটা কানে পৌঁছাতেই চরমভাবে রেগে গেল রাহিম। মাথায় রক্ত চড়ে গেল, চোখ দুটো লাল হয়ে গিয়েছে। চল শক্ত করে কঠোর গলায় বলল, আপনার সাহস কী করে হয় আমার সঙ্গে এইভাবে কথা বলেন? ভদ্রভাবে কথা বলেছে বলে খুব বেড়েছেন। আচ্ছা, আপনাকে লজ্জা বলতে কিছু নেই? এরকম লজ্জান কেন আপনি? একজন মেয়ে মানুষ হয়ে একজন ছেলে মানুষের পেছনে লেলিয়ে পড়েছেন, লজ্জা লাগছে না আপনার? আপনাকে কথাভাবে বোঝাতে হবে, আমি আপনাকে পছন্দ করি না। আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না। এক কথা বলছেন না আপনি? শুনুন, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আপনাকে। নেক্সট টাইম যদি আপনি আমাকে কল করেন তবে বিষয়টা খারাপ পর্যায়ে চলে যাবে। ভদ্র পরিবার মেয়ে হয়ে থাকলে এখানে থেমে যাবেন, তা নয়তো আমি রাহিম আপনার শেষ দেখে ছাড়ব। মুখের ওপর কল কাটল রাহিম। আর একটা কথাও বলার সুযোগ দিল না। অতি অপমানে কান থেকে ফোনটা নামিয়ে নিল মাহি। তার জেদ হিংসা ক্রমশ জটিল হচ্ছে। মনের মধ্যে রাগ চাপছে। রাহিমের রাগান্বিত চেহারা দেখে মাথা নিচু করে বসে রইল রাইকা। তাকে এভাবে উচ্চস্বরে কথা বলতে দেখে বেশ খানিকটা ভয় নিজেও পেয়েছে। রাহিমের প্রত্যেকটা কথায় যেন তার আত্মা কেঁপে উঠছিল। বিশেষ করে রাহিমের চোখের দিকে তাকাতে গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছিল তার। সামনে শুকনো ঢোক গিলে যাচ্ছে রাইকা, কেননা সে রাহিমকে এভাবে রেগে যেতে এর আগে দেখেনি। কলের ওপাশে কে ছিল তা জানে না রাইকা। এ বিষয়ে সে জানতেও চায় না, শুধু মনে প্রাণে চাচ্ছে রাহিম যেন স্বাভাবিক হয়ে যায়। এভাবে ভালো লাগছে না তাকে, ভীষণ ভয় ভয় লাগছে। চারিপাশে থমথমে অবস্থা, অস্বস্তি হচ্ছে রাইকার। ইতিমধ্যে রাহিম কাকে যেন কল করছে। ফোনটা কানে ধরে অপেক্ষা করছে কল রিসিভ হওয়ার। রিং বাজতে বাজতে কেটে গেল। পুনরায় ডায়াল করতেই রিসিভ হলো। তার রাগ নামেনি এখনও। কণ্ঠের তীব্র তেজ নিয়ে বলল, তোকে কতবার সাবধান করেছিলাম ওকে আমার নাম্বার দিস না, তবুও কথা শুনলি না তুই। আমার যে কেউ বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল?
তোকে সব কিছু বুঝিয়ে বলার পরেও এটা কেন করলে? তুই চাইলে পারতিস এর সমাধান করতে, কিন্তু না, তুই উল্টো আরও ক্যাচেল পাকিয়ে দিলি। এটা তোর থেকে আশা করিনি আমি। ওপাশের মানুষটা উত্তেজিত কণ্ঠে বলল, শোন শোন রাহিম, বিশ্বাস কর দোস্ত, আমি এসবের কিছুই জানি না। আমি কেন তোর নাম্বার ওকে দিতে যাব? আমি চেষ্টা করছি ওকে সাবধান করতে, এসব যেন না করে সেটাও বুঝিয়ে বলেছি। প্লিজ আমাকে ভুল বুঝিস না দোস্ত, আমি জানি না নাম্বার কোথায় পেয়েছি। আমি বিষয়টা আজ বড়দের সাথে শেয়ার করব। আমি রোজিদের বাড়িতেই আছি, এখানে মাহির বাবা মা সপরিবারে আছি। তুই রাগ করিস না প্লিজ। যথাক্রমে নিজেকে নিয়ন্ত্রণ করল রাহিম। মাথা ঠান্ডা করে বলল, খুব বাজে ইঙ্গিতে কথা বলেছে আমার সঙ্গে। এক মুহূর্তকে সামনে পেলে খুবই জঘন্যভাবে ওর দেহ থেকে প্রাণ বের করে নিতাম আমি। শান্ত হ রাহিম, ব্যাপারটা আমি দেখছি, রাতে কল করব তোকে। ওকে, বাই। কল কেটে দিল। ফোনটা কান থেকে নামিয়ে টেবিলের উপর শব্দ করে রাখতেই হালকা কেঁপে ওঠে রাইকা। এই মুহূর্তে সেদিকে নজর দিতে পারছে না রাহিম। এখনও মাথা পুরোপুরি ঠান্ডা হয়নি তার। ভেতরে ভেতরে অসহ্য রকম অস্বস্তি কাজ করছে। একজন মেয়ে কিভাবে একজন পুরুষের সঙ্গে এভাবে কথা বলতে পারে? তার পুরুষত্ব নিয়ে কথা বলছে মাহি, ব্যাপারটা মেনে নিতে কষ্ট হচ্ছে তার। চেয়ারে হেলান দিল রাহিম, মাথাটা ঠিক উপরের দিকে, এক হাতের আঙ্গুলের ভাঁজে অন্য হাতের আঙ্গুল গুজে নিজেরই ঘাড়ে চেপে ধরে আছে। লম্বা শ্বাসে ভেতরে সমস্ত বিরক্তি বের করার চেষ্টা করল। রাইকার নির্বাক চেয়ে আছে রাহিমের পানে। ওইটার খাবার দিয়ে গেল। এবার সোজা হয়ে বসল রাহিম। শান্ত চোখে তার মায়াবতীর পানি চাইল। ছোট্ট মুখখানা চুপসে গিয়েছে। মায়া হলো তার, কেননা সে খুব করে টের পেয়েছে তার কথাবার্তা শুনে রাইকা ঘাবড়ে গিয়েছে। তার ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যার কারণে মুখে একদমই হাসি নেই। রাহিম গলা খাকারি দিয়ে কণ্ঠে কোমলতা নিয়ে বলল, আমি দুঃখিত, সামনে কাউকে রেখে এতটা রেগে যাওয়া উচিত হয়নি আমার। আমার মাথায় রাখা প্রয়োজন ছিল সামনে কেউ আছে। আসলে একটা বাজে ঝামেলা আমার পেছনে আছে, মাথা খারাপ করে দিচ্ছে একেবারে। রাইকা নিজেকে স্বাভাবিক করে বলল, আমি বোধহয় চিনতে পেরেছি মেয়েটাকে। আমি ভুল না হলে সেই মেয়েটা মাহি, রাইট? রোজি ভাবির বোন। আপনার পিছু ঘুরতে দেখেছি আমি তাকে। ঠিকই জেনেছেন। আপনাকে ভালোবাসে অনেক। আখির কাছে বলেছে আপনার ব্যাপারে। আপনার সঙ্গে আমাকে জড়িয়েও কিছু কটু কথা বলেছে আখির কাছে। মেয়েটা সুন্দরী, পাত্তা দিচ্ছেন না কেন? শুধু গায়ের চামড়া ধবধবে সাদা হলেই মানুষ সুন্দর হয় না ম্যাডাম। যে জিনিসটা আমার চোখে দেখতে পাই না সেটা সুন্দর হওয়া গুরুত্বপূর্ণ। ধরুন আমার গায়ের চামড়া সাদা, আমি ভালো একটা চাকরি করি, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই, অথচ আমি আমার ভেতরে একটা কুৎসিত মন লালন পালন করি। যখন এরকম মন মানসিকতা আমার, আপনি কি উপরের সৌন্দর্যকে প্রাধান্য দিবেন? আপনার মন কি বলে? অবশ্যই না। একজন কালো কুৎসিত চেহারার মানুষের সঙ্গে নিঃসন্দেহে ভালো থাকা যায়, তবে উপরে সৌন্দর্য ছড়ানো ভেতরে কুৎসিত মন লালন করা মানুষের সঙ্গে এক সেকেন্ডও থাকা যায় না। রাইট, সে ভালো মানুষ নয়, তার সৌন্দর্য জালে জড়িয়ে রাখতে চায় সব ছেলেদের। মেয়েটা আঠার মতো পিছু লেগেছে আমার, মুখে যাতা কথাবার্তা উচ্চারণ করে। 3টে দিনে আমাকে ঝালাপালা করে ফেলেছে। তার প্রপোজাল বারবার রিজেক্ট করেছে, তবু সে বারবারই প্রপোজাল দিয়ে যাচ্ছে। তার বাবা মায়ের কান পর্যন্ত পৌঁছে গিয়েছে বিষয়টা, এরপরও থামছে না। পাভেল ব্যাপারটা দেখবে বলেছে, দেখা যাক কি হয়। ধৈর্যসীম অতিক্রম হলে শান্ত থাকবো না আমি। আপনি প্রপোজাল একসেপ্ট করলে হয়তো শুধরে নেবে নিজেকে। ওনার যোগ্যতা নেই আমার প্রেমিকা বা স্ত্রী হওয়ার। এভাবে বলাটা কি ঠিক? এসব মানুষদের জন্য ঠিকই আছে। নিত্য নতুন প্রেমিক পাল্টে অভ্যস্ত সে। অন্য ছেলেরা তাকে প্রপোজ করে, আর সে আমাকে করেছে। আমি রিজেক্ট করায় খুব বাজেভাবে মাইন্ডে লেগেছে তার, তাই এরকম করছে। এভাবে ভালোবাসা টালোবাসা কিছু না তার মধ্যে। একজন মেয়ে যখন একজন ছেলেকে ভালোবাসবে, তখন তার চোখে মুখে ঠোঁটে লেপ্টে থাকবে ভালোবাসা। তা দেখে ছেলে মেয়ে উভয় অনুভব করবে একে অপরের প্রতি ভালোবাসা, মায়া। ভালোবাসা ঢোল পিটিয়ে প্রকাশ করতে হয় না, চাহনিতে টের পাওয়া যায়, হাসিতে টের পাওয়া যায়, কথায় টের পাওয়া যায়। মুখে মুখে যারা বলে পারে ভালোবাসে, আসলে এটা হলো তাদের মুখের মোহ, ভালোবাসা না। গালে হাত দিয়ে অতি মনোযোগ সহকারে শুনছিল রাহিমের কথা। মানুষটার প্রতি মুগ্ধতা বেড়েই চলেছে। রাইকার এমন অবস্থা দেখে রাহিম বলল, এখন আপনার দেরি হচ্ছে না? খাবার ঠান্ডা হচ্ছে, ওদিকে আপনার সময় ফুরোচ্ছে, ঝটপট খেয়ে নেন। ঘোর কাটল তার। খাওয়া শুরু করার আগে বলল, আপনার প্রতি যদি কারো মনে ভালোবাসা জন্ম নেয় তবে কি সেটা টের পাবেন আপনি?
যদি তার প্রতি আমার মনে ভালোবাসার সৃষ্টি হয় তবে বোঝা যাবে। আপনি যে পরিমাণে কাঠখোট্টা, আদৌ আপনার মনে ভালোবাসার সৃষ্টি হবে কিনা জানেন না, কে জানে। এসব হুটহাট নিজের অজান্তে হয়ে যায় ম্যাডাম। এক লোকমা খাবার মুখে দিয়ে রাইকা বলে, ধরুন যদি কখনো বুঝতে পারেন আপনি কাউকে ভালোবাসেন, তখন কি করবেন আপনি? বিয়ের প্রস্তাব দিব। ডিরেক্ট? ইয়েস। আমি অপেক্ষা করব। খাওয়া থামিয়ে রাইকার মুখের দিকে তাকিয়ে দারুণ হেসে রাহিম বলল, হ্যাঁ, আমি দেখতে চাই আপনি ভাবিকে কিভাবে প্রস্তাব দেন। হাসি মুখটা মলিন হয়ে গেল। এদিকে রাইকা রাহিমের এমন মুখখানা দেখে মুখ টিপে হাসে। আর কিছুই বলল না রাহিম। আর কিছু বলার মতো মন নেই তার। ফুরফুরে মনে পানি ঢেলে দিয়েছে তারই মায়াবতী। খাবার খেয়ে আবারও চলতে শুরু করেছে তারা। প্রায় রাইকার নানু বাসার কাছাকাছি এসে পড়েছে। হাতে গোনা 5 মিনিটের মতো লাগবে, কিন্তু রাহিমের মন চাইছে সময়টা দীর্ঘ হোক, এত তাড়াতাড়ি পৌঁছে না যাক। গন্তব্য পৌঁছতেই বিশাল কিছু হারাবে সে। একটা পূর্ণ জায়গা শূন্য হওয়ার ভয় খেলছে মনে। রাইকার গন্তব্যে এসে পৌঁছেছে তারা। নানু বাসার ঠিক নিচেই দাঁড়িয়ে আছে রাইকা। এক নজর রাহিমকে দেখে চোখ সরিয়ে নিয়ে বলল, আবার কবে দেখা হবে জানি না, আদৌ দেখা হবে কি না সেটাও বলতে পারছি না। শুরু থেকে এখন অবধি আপনাকে জ্বালিয়েছি, তার জন্য দুঃখিত আমি। এমনভাবে বলছেন মনে হচ্ছে আপনি পৃথিবীর বাইরে চলে যাচ্ছেন। আপনার যদি মনে হয় এতদিন আপনি আমাকে জ্বালিয়েছেন, তাহলে এরপর থেকে আমি আপনাকে জ্বালাবো, আর সেটা আপনাকে সহ্য করতে হবে। আর কিছু বলার আছে? আপনার নাম্বার নেই আমার কাছে, জ্বালাবো কি করে? রাইকা নিজের ফোনটা বের করে নাম্বার দিল রাহিমকে। নাম্বার পেয়ে সে মহা খুশি। মায়াবতী লিখে সেভ করে রাখলো। রাইকা অসহায় মুখ করে বলল, আসলে নানু বাসায় অনেক মানুষ, তাই সাহস হলো না আপনাকে ভেতরে ডাকবার। আচ্ছা ওকে, অন্য কোথাও তো ডাকতে পারবেন তাই না? ইচ্ছে হলে ডাকবেন, উড়ে চলে আসবো। ভালো থাকুন, আসছি। হেলমেটটা পরে টান দিল। রাইকার চোখের আড়াল হলো। সে ব্যাগটা হাতে তুলে ভেতরে চলে গেল। অদ্ভুত দুঃখ অনুভব করছে সে, যে দুঃখের বিশেষ কোনো কারণ খুঁজে পায় না রাইকা। চোখের করে পানি এসে জমাট বেঁধে আবার শুকিয়ে যাচ্ছে, তবুও গাল বেয়ে পড়ছে না। সাদা বিছানায় উপর হয়ে ঘুমিয়ে আছে রাহিম। উন্মুক্ত শ্যামলা পিঠটা, টেবিলের উপর বইগুলো এলোমেলো হয়ে রয়েছে। রুমের জিনিসপত্র ঠিক নেই, গতকালের মতো কিছুই পরিপাটি নেই। পরিপাটির স্বভাবের ছেলেটা একটা রাতের ব্যবধানে আওলা ঝাওলা হয়ে গেল। বেঘরে ঘুমোচ্ছে রাহিম। শেষ রাতে ঘুমিয়েছে সে। কিছু অজানা কারণে সারা রাত ছটফট করছিল। দু চোখের পাতা কিছুতেই বসতে চাইছিল না। নিজের মনকে স্থির করতে সব রকম চেষ্টা করেছে। সবগুলো বই খুলে পড়ার চেষ্টা করেছে। রুমের জিনিসপত্রে হাত বুলিয়ে তাতে মন স্থির করতে চেয়েছিল, কিন্তু কিছুতেই কিছু হয়নি। রুম ব্যালকনি পায়চারি করেও তার অশান্ত মনটা শান্ত হচ্ছিল না। রাইকা সন্ধ্যাবেলা ছোট মামার জন্য পাত্রী দেখতে গিয়েছিল সবার সঙ্গে। বাসায় ফিরতে অনেক রাত হয়েছিল। চোখে প্রচণ্ড বেগে ঘুম লাগছিল। ফোন সাইড ব্যাগ থেকে বের না করে ঘুমিয়ে পড়েছিল। তার উপর সঙ্গে তার মা ঘুমিয়েছেন। চেয়েছিল ফোনটা হাতে নিয়ে অপেক্ষা করতে রাহিমের কলের জন্য, কিন্তু পাশে মা থাকায় সেটা সম্ভব হয়নি। ঘড়িতে সময় 8:05। রাইকা হাই তুলে বিছানা থেকে নেমে ফ্রেশ হতে গেল। তার পরনে লেডিস ট্রাউজার এবং কালো রঙের লেডিস হাফ হাতা লং টি শার্ট। সারা বছর বাসায় সে এগুলোই পরিধান করে থাকে। লম্বা চুলগুলো উঁচুতে হাত খোপা করে রেখেছে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরোতেই কানে আওয়াজ এলো পুরুষালী কণ্ঠে ডাকছেন, ছোট আম্মা, ও ছোট আম্মা, আপনি কি উঠছেন? একগাল হাসল রাইকা। তার ছোট মামা বাপ্পি আহমেদ তাকে ডাকছেন। রাইকা পৃথিবীতে আসার পর থেকেই বাপ্পি তাকে ছোট আম্মা বলে ডাকেন। রাইকা এবং তার মায়ের চেহারায় নাকি অনেকটা মিল পান তিনি। সেই থেকে ভাগ্নিকে মায়ের মতো সম্মান করেন, কখনো তুই তোকারি করেন না। তুমি এবং আপনিতেই সীমাবদ্ধ থাকেন। বেশ আদর করেন রাইকাকে। একমাত্র ভাগ্নি রাইকা। 2 ভাইয়ের 1 বোন রাইকার মা ববিতা বেগম। বাবা মা 3 ভাই বোনদের নাম খুব সুন্দর সুন্দর মিলিয়ে রেখেছেন। নানা ভাই এবং বড় মামা বাপ্পা আহমেদ নিজেদের পুরনো ব্যবসা সামলান। বাপ্পি বেসরকারি ব্যাংকে ভালো একটা পজিশনে কর্মরত রয়েছেন। একটা হিজাব গলায় পেঁচিয়ে রুম থেকে বেরোলো রাইকা। ড্রয়িং রুমে বসেছিলেন বাপ্পি। তাকে দেখে দুগাল হেসে বললেন, আমার ছোট আম্মার ঘুম ভেঙেছে তাহলে? ছেলে মায়ের হাতে চা খাবে বলে সেই কখন থেকে অপেক্ষা করছে, কিন্তু মায়ের পাত্তাই নেই।
রাইকা মামার পাশে দপ করে বসে পায়ের উপর পা তুলে উচ্চস্বরে বলল, আমার ছোট ছেলেকে কেউ এখনো পর্যন্ত চা দেয়নি কেন? কোথায় সবাই? রান্নাঘর থেকে রাইকার নানু এগিয়ে এসে হাসি মুখে বললেন, আপনার ছোট ছেলে আপনার হাতে চা ছাড়া খাবে না, এবার আপনি বুঝে নিন। রাইকা বাপ্পির মাথায় হাত বুলিয়ে দিয়ে হাস্যকর ভঙ্গিতে বলল, এত জেদ কেন করিস বাবু? তোকে চা বানিয়ে খাওয়ানোর জন্য আর কতদিন বেঁচে থাকবো আমি? আমি মরে গেলে তো তাদের হাতের চা খেতেই হবে। এখন থেকে অভ্যাস করে নে বাবা। ফিক করে হেসে উঠল দুজনই। রান্নাঘর থেকে ববিতা বেগম সঙ্গে তার মাও হাসছেন রাইকার কথা শুনে। ছেলেও মায়ের মতো ঢং করে বলেন,